নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, এরা প্রত্যেকেই যোগীর রাজ্যের পুলিশদের দেখার পরে এবং যোগীর রাজ্যে যা হচ্ছে পুলিশদের নিয়ে দেখার পরে কার্যত হতাশ হয়ে গেছে এবং হতাশা আরো বাড়বে সম্পূর্ণ ভিডিও দেখার পরে। এবং তারপর তারাও পারবে, তাদেরও এই জায়গা হতে পারে কিভাবে, সেটা নিয়েও থাকবে আমার এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতে বলি আপনাদের, আমাদের রাজ্যের পুলিশ, যে পুলিশকে একদিন সবাই অনেক বড় মাপের ভাবত, সেগুলো ইতিহাস। তারপরে ধীরে 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 পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে এই রাজ্যের শাসক দলেরা নিজেদের তল্পি বাহক তৈরি করে ফেলেছে। এই রাজ্যের পুলিশের অবস্থা আজকে কোন জায়গায় আছে এটা আপনারা সবাই জানেন। এই রাজ্যে এক নেতা, তৃণমূলের নেতা, যে দুর্নীতির দায়ে তিহাড় জেলে পর্যন্ত থাকে, সেই নেতা জেল থেকে বেলে এসে বলতে পারে একদম আইসিকে মা তুলে গালাগালি এবং স্ত্রীকে পাঠিয়ে দেয়, এই টাইপের নোংরা কথা। পুলিশ মহলের বহু মহিলা, মানে পুলিশদের বাড়ির স্ত্রী, মা, বোনেরা, তারা সবাই রাস্তায় বেরোয় এবং প্রতিবাদ করেন, আপনারা কেন কথায় কথায় চটি চাটা পুলিশ বলেন এবং পুলিশকে কেন অপমান করেন। এটা নিয়ে তারা রাস্তায় নামেন। প্রতিবাদ করতে তাদের নামতে হয়, তার কারণ হচ্ছে এত বেশি শুনতে হচ্ছে বলে। আর এই সব কিছুর পেছনে কারণ হচ্ছে একটাই, রাজনীতির নোংরা নাগপাশ। যে নাগপাশের মধ্যে এখানকার পুলিশদের বেঁধে দেওয়া আছে, যার জন্য তারা একের পর এক মিথ্যে কেস দিয়ে সাধারণ মানুষের থেকে দূরে চলে গেছে। সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা না শুনে শুনে আজকে পুলিশ প্রশাসন এমন জায়গায় গেছে এবং বিরোধীদের উপর দমন পীড়ন নীতি করতে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে পুলিশ সম্বন্ধে লোকের ধারণা বদলে গেছে। কিন্তু সেই পুলিশ, সেই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে থাকা পুলিশ পার্সোনাল, যারা একটা ফোর্স, যারা একটা এলিট বাহিনী বলতে পারেন, তারা কিন্তু অবাক হয়ে দেখে যখন যোগীর রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, যে রাজ্যটাকে এই রাজ্যের অনেকেই ইগনোর করতেন এক সময়, আজ আর কেউ করে না, কারণ এখান থেকে চাকরি করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে উত্তরপ্রদেশে যেতে হয় বহু বাঙালিকে। তো সেই উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে গতকাল যে অনুষ্ঠান আমরা দেখলাম, এবং অনুষ্ঠানে যেভাবে যোগীজি যে কথাগুলো বললেন, সে কথাগুলো যদি এই রাজ্যের পুলিশ শুনে থাকে তাহলে তো তারা হতাশ হয়েছে। আমি জানি তারা শোনেনি, কারণ এই সমস্ত কথা এই রাজ্যে কোথাও প্রচার করা হয় না। কিন্তু রুদ্রবার্তায় আমি আপনাদের শোনাচ্ছি, অর্থাৎ পুলিশ মহলে যারা কাজ করেন, বাড়ির লোকেরা যারা আছেন, তারা সবাই দেখুন। উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে পুলিশদের জন্য যে ব্যারাক করা হয় সেটাও কিন্তু সবচেয়ে বেশি। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে হাড় ভাঙা খাটুনি খাটা পুলিশরা একবার শুনুন উত্তরপ্রদেশে পুলিশের রিক্রুটমেন্ট প্রসঙ্গে কি বলছেন যোগী আদিত্যনাথ। শুনুন। मुझे बताते हुए प्रसन्नता है कि हमारी सरकार ने पिछले 8 वर्ष में 2,16,000 पुलिस कार्मिकों की भर्ती की। 2,16,000 पुलिस कार्मिकों की सफलतापूर्वक भर्ती करने के साथ ही अभी हाल ही में 60,244 देश ही नहीं, ये दुनिया की सबसे बड़ी भर्ती है और सबसे बड़ी भर्ती की प्रक्रिया को सफलतापूर्वक संपन्न करने किसी भी व्यक्ति को सिफारिश की नौबत नहीं आई पड़ी। किसी भी प्रकार से किसी भी स्तर पर भ्रष्टाचार की कोई गुंजाइश नहीं थी, और अगर किसी ने दुस्साहस किया तो सख्ती के साथ उससे निपटने का काम सरकार ने किया। परिणाम था कि आज उत्तर प्रदेश पुलिस बल में हम लोगों ने एक साथ 60,244 को मिलाकर के 2,16,000 पुलिस की भर्ती की प्रक्रिया पिछले 8 वर्षों में संपन्न करके देश के अंदर भी और दुनिया के अंदर भी एक रिकॉर्ड स्थापित किया है। শুনলেন যোগী আদিত্যনাথ কি বললেন। রিক্রুটমেন্ট কি হয়েছে 8 বছরে? 2,16,000 2,16,000 রিক্রুটমেন্ট হয়েছে শুধুমাত্র 8 বছরে। এতগুলো পুলিশ নেমেছে এবং রিসেন্টলি 60,144 জন পুলিশ পার্সনকে ভর্তি করা হলো, এবং যেটা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্রাইভ। ভাবুন কোথায় হলো?
উত্তরপ্রদেশের পুলিশের সংখ্যা, একটা রাজ্য হিসেবে পুলিশের সংখ্যা সবচেয়ে বেশি। বলতে পারেন আপনারা যে ওখানে জনসংখ্যা বেশি তাই পুলিশের সংখ্যা বেশি, কিন্তু একবার ভাববেন সেখানকার পুলিশ আজকে কোথায় আছে। এই রাজ্যে যদি ওইভাবে রিক্রুটমেন্ট হতো, এই রাজ্যে রিক্রুটমেন্টের হার কি? পুলিশে যারা কাজ করেন তারা নিজেরা জানেন যে কিভাবে সিভিক ভলেন্টিয়ার রেখে কাজগুলোকে একটু মেকআপ দেওয়ার চেষ্টা করাচ্ছে। যে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের মতো খাটে কিন্তু মাইনে পায় পুলিশের মতো নয়, অর্থাৎ তাদেরকে রাখা হয়েছে কন্ট্রাকচুয়াল জব, নো ওয়ার্ক নো পে। অ্যাক্সিডেন্ট হলে কাজ কলা, কি হবে কেউ জানে না। কারোর যদি মৃত্যু হয় তার বদলে কি হবে, কোনো ক্ষতিপূরণ আছে কি নেই সে নিয়ে নানা প্রশ্ন, নানা সবাই নানা কথা ওঠে। তাদের কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই। 10,000 থেকে 11,000 থেকে 12,000 এর বেশি যাবে না তাদের মাইনে। এই জায়গায় দাঁড়ানো সিভিক ভলেন্টিয়াররা তারা রয়েছে কোথায় না পুলিশদের জন্য, কিন্তু পুলিশদের চাকরি ঘন্টার পর ঘন্টা বেড়েই যায়। এই রাজ্যে পুলিশের কাজ করে যারা যারা আমাদের মিথ্যে কেস দেন তারা পর্যন্ত রাত জেগে দিন জেগে তাদের অবস্থা নাকাল হয়ে যায়, কারণ পুলিশের রিক্রুটমেন্ট সেভাবে এখানে হয়নি। আর যা হয়েছে তাও দুর্নীতিগ্রস্ত। শুনলেন আপনি যোগী আদিত্যনাথ বললেন কিন্তু এখানে কোনো কিছু হয় না, হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা করা হয় এবং স্বচ্ছ নিয়োগ হয়েছে। এটা তো ক্রিস্টাল ক্লিয়ার, কারণ সবকিছু সেখানে পরিষ্কারভাবে হয়েছে। এবার আপনারা যেটা চমকে যাবেন, আমাদের রাজ্যে যে সমস্ত পুলিশরা আছেন যারা ব্যারাকে থাকেন বা যে কোনো জায়গায় থাকেন, তাদের সঙ্গে যোগী আদিত্যনাথের রাজ্যে, যোগীর রাজ্যে কতটা তফাৎ আছে, কতটা তফাৎ আছে যদি দেখতে হয় তাহলে যোগীজির এই বক্তব্যটা শুনুন, ভালো করে শুনুন। मुझे याद है आज से 8 वर्ष पहले उत्तर प्रदेश में पुलिस ट्रेनिंग की क्षमता केवल 3,000 थी और आज ये 60,200 पुलिस कार्मिक नवप्रशिक्षु एक साथ उत्तर प्रदेश पुलिस के ही प्रशिक्षण केंद्रों में, पीएसी वाहिनियों में प्रशिक्षण भी प्राप्त कर रहे हैं। यानी हमने इसकी क्षमता को कितना अधिक बढ़ाया है, यह अनुमान आप इसी से लगा सकते हैं कि 3,000 से बढ़कर के हम आज 60,200 पुलिस कार्मिकों की भर्ती की प्रक्रिया को एक साथ संपन्न कर रहे हैं। मुझे याद है जब मैं मुख्यमंत्री बना था, 2 ही महीने हुए थे, मैं अचानक एक दिन लखनऊ पुलिस लाइन के बैरक का निरीक्षण करने के लिए गया। अचानक जब मैंने वहां बैरक का निरीक्षण किया तो मैं भौचक था। टूटे हुए खपड़ेल के नीचे पुलिस के जवान जैसे तैसे वहां पे रह रहे थे। मेरे पुलिस लाइन में पहुंचने की खबर के बाद डीजीपी और अन्य अधिकारी भी दौड़े दौड़े वहां आए और मैंने उनको उस समय कहा था, मैंने कहा देखो आज जो हमारी सबसे बड़ी समस्या है वह है उत्तर प्रदेश के सामने परसेप्शन का, बेहतर कानून व्यवस्था का, सुरक्षा का एक बेहतर माहौल बनाने का। इसके लिए हमें पुलिस की भर्ती भी करनी पड़ेगी और पुलिस की अवस्थापना सुविधाओं को भी बढ़ाना पड़ेगा। एक साथ प्रस्ताव तैयार करिए, हर एक पुलिस लाइन में, हर थाने में, हर पीएसी की बहानियों में अवस्थापना सुविधाएं इतनी बढ़ाइए कि वहां पे रहने वाले पुलिस कार्मिक जब उन्हें ड्यूटी के बाद अवकाश मिले तो वे जाकर के वहां आराम से रह भी सकें, एक सुरक्षित माहौल में रह सकें। इस प्रकार की एक व्यवस्था बनाइए और आज मुझे प्रसन्नता है उत्तर प्रदेश के अंदर हम लोगों ने हर पुलिस लाइन में, हर थाने में, हर पीएसी बहाली के लिए इसी प्रकार के लॉजिस्टिक को उपलब्ध करवाया है जो यहां पे G+11 का आपको देखने को मिल रहा है। और जब मैं जाता हूं बहुत सारे जनपद ऐसे हैं, उन जनपदों में आप जाएंगे तो उन जनपदों में जो सबसे ऊंची मीनार होगी, सबसे ऊंचा टावर जो आपको देखने को मिलता होगा वह उत्तर प्रदेश पुलिस का ही बैरक होगा। और उत्तर प्रदेश पुलिस के इस बैरक को देख करके आप अंदाजा लगा सकते हैं कि फलाने जनपद का ये सबसे ऊंचा जो टावर है, ये बिल्डिंग है, यह उत्तर प्रदेश पुलिस के कार्मिकों के लिए
जो अवस्थापना सुविधा उत्तर प्रदेश सरकार ने पिछले 8 वर्ष में तय की है, उसी का परिणाम है। बहनों और भाइयों, एक तरफ अवस्थापना सुविधाओं का विकास, दूसरी तरफ पुलिस की भर्ती की पारदर्शी व्यवस्था, और परिणाम वही है जो प्रदेश पहले दंगा प्रदेश माना जाता था। हर जनपद में कोई ना कोई बड़ा माफिया और गुंडा तबाही मचाया हुआ था। आज वही प्रदेश कानून व्यवस्था का एक मानक देश के अंदर प्रस्तुत कर रहा है। दंगा मुक्त, गुंडागिर्दी से मुक्त, माफिया से मुक्त, एक अनुशासित और उपद्रव प्रदेश से बदल करके अब एक अनुशासित और उत्सव प्रदेश के रूप में अपनी एक नई पहचान के साथ आगे बढ़ा है। শুনলেন, যোগীজি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে সবচেয়ে বড় বিল্ডিং যেটা দেখা যাবে সেটা হচ্ছে একমাত্র পুলিশ ব্যারাক, অর্থাৎ যেখানে পুলিশরা থাকবেন, এবং সেটা কিন্তু অতি সুসজ্জিত। এরকম ভাঙা চোরা টিনে দেওয়া কোনো জায়গা বা কোনো জায়গায় কোনো স্কুলের মধ্যে আছেন বা কোনো জায়গায় পড়ে আছেন, এই জায়গায় কিন্তু নয়, যেটা এই রাজ্যের পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য। অনেকেই অনেক খারাপ অবস্থা থাকেন, কোথাও ঘর ভাড়া নিয়ে থাকেন, কোথাও কিভাবে থাকেন আমরা সব জানি। অর্থাৎ পুলিশের যে দুর্দশা এই রাজ্যে আছে, সেই দুর্দশা কিন্তু উত্তরপ্রদেশে নেই। শুরুতে যেটা আমি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে এই রাজ্যের পুলিশকে কোনো তৃণমূলের নেতা, যার যোগ্যতা কিচ্ছু নেই, একজন পুলিশ অফিসার যিনি লেখাপড়ায় শিক্ষিত, কর্ম সমস্ত কিছু জানেন, তিনি শিক্ষিত এবং তিনি মেধা সম্পন্ন ব্যক্তি, তিনি উঠে এসছেন সবকিছু করে, সে আইসি লিটন হালদারকে যখন মা তুলে গালাগালি দেয়, সেটা পুলিশ মহলকে গালাগালি দেওয়া হয়। আর এই রাজ্যের বিভিন্ন ছোট বড় নেতা, যাদেরকে আমি বলি যে উচ্ছিংড়া টাইপের নেতা বা চামচা বেলচা বা চা যারা আছে আর কি, সেই সব নেতারা পর্যন্ত পুলিশদের চমকায়। এক একটা পুলিশ স্টেশনকে নিজেদের তৃণমূলের একটা যেন পার্টি অফিস করে ফেলেছে বিভিন্ন নেতারা, এবং তারা পুলিশকে চমকায়, ধমকায়, নানা অকথ্য ভাষায় বলে। আমি এক পুলিশের অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই টাইপের কথা তো আমরা শুনতে শুনতে চলে যাচ্ছে আমাদের দিন। অবাক হয়ে ভাবছিলাম যে তাদের কোন জায়গায় চলে গেছে, মানে আমাকে শুনতে হবে, এটা আমাকে শুনতে হচ্ছে। এই যে শুনতে হওয়া জায়গা উত্তরপ্রদেশে নেই। উত্তরপ্রদেশে পুলিশ সম্বন্ধে সবাই জানেন যে মাফিয়ারা পর্যন্ত সেখানে চিন্তা করে নেয়, হয় পুলিশ স্টেশনে থাকবো নয়তো ওপরে থাকবো। তো এই জায়গায় পৌঁছে দেয় পুলিশ, কারণ যোগীর রাজ্যে কোনো কিছু এভাবে হয় না। যোগীর রাজ্যে কোনো বিজেপি নেতাও যদি পুলিশকে ধমকায় চমকায়, তার ক্ষেত্রেও কিন্তু পুলিশ কঠিন ব্যবস্থা নেয়, কারণ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক ফোঁটা কাউকে ছেড়ে কথা বলেন না, মানে সে নিজের দলে হলেও তাকে কিন্তু ছাড়ে না। তাই সেখানে বিচার কিন্তু ফাটাফাট হয়। তাই পুলিশে যারা কাজ করে তারা কিন্তু কলার ফুলিয়ে, কলার উঁচু, বুক উঁচু করে কলার তুলে আরামসে যায়, অর্থাৎ সিনা টান করকে যায়, মানে বুক চিতিয়ে যায়, বুক ফুলিয়ে যায়। আর আমাদের রাজ্যের পুলিশ তারা কুকড়ে যায়। তার কারণ হচ্ছে নেতাদের খিস্তি, নেতাদের খেউর, নেতাদের আদেশ এগুলো শুনতে হয়। না ইচ্ছে থাকলেও বিরোধী দলের লোকেদের ফাঁসাতে হয়, শুধুমাত্র তৃণমূলের নেতা বলে তারা আদেশ দিচ্ছে, নয়তো তাদের ট্রান্সফার করে দেবে এমন জায়গায়, সেটা চিন্তার বাইরে। এটা যোগীর রাজ্যে হয় না। এগুলো তো আমি বললাম নেগেটিভ পয়েন্ট, এগুলো দেখালাম কোন জায়গায় আছে, কিন্তু হতাশ হয়ে যাওয়া পুলিশদের সামনে কি কোনো আশার বাতাস আছে? উত্তর হচ্ছে আছে। কি করবেন আপনারা কি বিজেপি কর্মীদের সঙ্গে নেমে আবার লড়াইয়ে নামবেন, নাকি বিজেপি কর্মীদের সমস্ত খুলেআম ছুট দিয়ে দেবেন? কিচ্ছু করতে হবে না আপনাদের। শুধুমাত্র নির্বাচনের সময় আপনারা নিরপেক্ষ হয়ে যান, মানুষ যাতে ভোট দিতে পারে এটা আপনারা দেখুন, এবং নিরপেক্ষতা একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিন যে আমরা ভোটের সময় নিরপেক্ষ থাকব এবং আমরা যতটা পারবো এড়িয়ে যাব, কারণ তাহলেই পরিবর্তন হবে। তাহলেই আপনার বাড়ির লোকেরা, মা বোনেরা মাথা উঁচু করে বাঁচবে। কেউ আপনাদের বলবে না যে গালাগালি দিয়ে, খারাপ কথা, নোংরা কথা কেউ বলবে না। সিনেমায় যে সমস্ত ডায়লগ শোনা যায়, সেই ডায়লগগুলো শুনতে হয় যখন পুলিশ অফিসারদের, তাদের স্ত্রীদের, মায়েদের, বোনেদের যখন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে হয়, কেন আমাদের বাড়ির পুলিশ মহলে যারা কাজ করে, যারা আপনাদের সেবায় রয়েছে, তাদের জন্য আপনারা কেন গালাগালি করছেন, তাদের কিছু বলছেন, এটা যখন তাদের বলতে হয় তখন বুঝতে হয় যে পুলিশরা কেউ ভালো নেই। তাই হতাশ হয়ে যাওয়া পুলিশ কর্মীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, জানি আমার বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়ার জন্য আপনারা সিদ্ধহস্ত, তবুও আপনাদের ভালোর জন্য বলছি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়ে যারা বড় হবে একদিন, তারা যেন দেখে আপনারা মাথা উঁচু করে বাঁচছেন, এবং মাথা উঁচু করে যেন এসছেন, বাড়িতে এসে বলছেন আমাকে কেউ গালাগালি দেওয়ার নেই। কোনো দুষ্কৃতীরা দুষ্কর্ম করার আগে 7 বার ভাবে। কোনো ওই আরজিকর কাণ্ডের মতো কোনো জায়গায় পুলিশের নাম জড়িয়ে যাবে না যে তারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার সহযোগিতা করেছিল। এইটা হবে না। টালা থানা যেরকম ওসির বিরুদ্ধে উঠেছিল নাম, সেটা উঠবে না, অভিযোগ উঠবে না।
এই জায়গায় যখন যাবে, যখন বাংলার পুলিশকে এইভাবে দেখবে তার বাড়ির লোকেরা, তখনই জানবেন এই রাজ্যে সবকিছু হবে, এই রাজ্যে আপনি মাথা উঁচু করে থাকবেন। তাই সেদিনের জন্য আপনাকে ভোটের সময় নিরপেক্ষ হতে হবে এবং এখন থেকে ভাবতে হবে আপনাদের পরিবর্তন কিন্তু দরকার, এবং পরিবর্তনের জন্য আপনাদের যা করা তা করতে হবে, অর্থাৎ নিরপেক্ষতা বজায় রাখুন। আপনাকে বলছি না যে আপনি পুলিশের জায়গা থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় নেমে ভোট দেন, ভোট করান না, আপনারা নিরপেক্ষভাবে ভোট করান। কাউকে কেউ যদি হুমকি দেয় সেই হুমকি থেকে আটকান, শুধু এইটুকু করুন, পরিবর্তন হবে, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যাই হোক, আমার কাজ ছিল আপনাদের কাছে বলা, বললাম। আপনারা যারা এই মুহূর্তে প্রতিবেদনটা দেখলেন তারা যদি পারেন প্রতিবেদনটাকে শেয়ার করবেন, এবং সর্বত্র আপনার কোনো পুলিশ বন্ধু যদি থাকে তাকেও দেবেন, পুলিশ আত্মীয় থাকলে তাকেও দেবেন, পুলিশের কেউ যদি থাকেন দেখে আমাকে জানাবেন। আমার কোথাও যদি ভুল হয়ে থাকে আমি নিশ্চিন্তে আপনারা জানবেন যে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ আমি যদি ভুল করে থাকি, যদি কোনো কথা আপনার আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি আপনার কাজের বিরোধিতা করতে পারি কিন্তু ব্যক্তি আপনার বিরোধিতা আমার সঙ্গে নেই। তাই এটাই হচ্ছে এখনকার রুদ্রবার্তা। এরপর আপনার কি কমেন্টস আছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আবারও বলছি শেয়ার করবেন। আর নতুন এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।